সামনেই আসামের ২০২৬ বিধানসভা নির্বাচন, আর এটা কিন্তু কোনো সাধারণ নির্বাচন নয়। এটা হলো রাজ্যের ভবিষ্যতের জন্য দুটো ভিন্ন পথের মধ্যে একটাকে বেছে নেয়ার লড়াই। আজ আমরা এই গুরুত্বপূর্ণ নির্বাচনের মূল খেলোয়াড়, প্রধান ইস্যু আর সম্ভাব্য ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দিনটা হল ৯ এপ্রিল ২০২৬। প্রায় ২.৫ কোটি ভোটার সেদিন ঠিক করবেন আসামের রাজনৈতিক ভবিষ্যৎ। তাদের সিদ্ধান্ত শুধু আগামী ৫ বছরের সরকারই বেছে নেবে না, বরং ঠিক করে দেবে রাজ্যের অর্থনৈতিক নীতি, সামাজিক কাঠামো আর সাংস্কৃতিক পরিচয় কোন দিকে এগোবে। আসল লড়াইটা কিন্তু এই ১২৬টা বিধানসভা আসনকে ঘিরেই। যে দল বা জোট এই বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে, রাজ্যের আইন তৈরি থেকে শুরু করে বাজেট বরাদ্দ, মানে এক কথায় রাজ্যের রাশ থাকবে তাদের হাতেই। আর সরকার গড়তে গেলে সেই ম্যাজিক ফিগারটা হলো ৬৪। কিন্তু এই ৬৪তে পৌঁছানো সত্যি বলতে কোনো একটা দলের পক্ষে প্রায় অসম্ভব। আর ঠিক এখানেই জোটের রাজনীতিটা জরুরি হয়ে পড়ে। চলুন দেখি তাহলে ক্ষমতার এই খেলায় কারা কারা মাঠে নেমেছে। এই নির্বাচনটা আসলে দুটো বড় রাজনৈতিক জোটের মধ্যে লড়াই, আর দুজনেরই রাজ্যের জন্য ভাবনাটা একদম আলাদা। একদিকে আছে শাসক পক্ষ আর অন্যদিকে একজোট হওয়া বিরোধীরা। তো একদিকে আছে শাসক জোট নেডা, যারা পরিকাঠামো আর উন্নয়নের কথা বলছে, আর অন্যদিকে আছে বিরোধী জোট এএসএম, যাদের মূল ফোকাস হল সামাজিক সুরক্ষা আর মানুষের কল্যাণ। মানে দুটো জোট, দুটো একদম আলাদা দর্শন। যদি আমরা শাসক জোট এনডিডিএআর দিকে তাকাই, তাহলে পরিষ্কার দেখা যাচ্ছে যে এখানে বিজেপিরই দাপট। 89টা আসনে লড়ছে তারা, মানে জোটের চালিকা শক্তি তারাই। সঙ্গে অবশ্য অসম গণপরিষদ বা অগপ আর বোডোল্যান্ড পিপলস ফ্রন্ট বা বিপিএফ আছে। এরা নিজেদের অঞ্চলে বেশ প্রভাবশালী, কিন্তু জোটের আসল শক্তি কিন্তু বিজেপি। আর অন্যদিকে বিরোধী এএসএম জোটের স্ট্র্যাটেজিটা কিন্তু একেবারে অন্যরকম। এখানে কংগ্রেস ৯৯টা আসনে লড়ে জোটকে নেতৃত্ব দিচ্ছে। ওদের আসল লক্ষ্যটা হল রাইজর দল বা অসম জাতীয় পরিষদের মতো ছোট কিন্তু প্রভাবশালী আঞ্চলিক দলগুলোকে এক ছাতার তলায় এনে বিজেপি বিরোধী ভোটটা যাতে ভাগ না হয় সেটা নিশ্চিত করা। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই জোটগুলো কিন্তু পাথরের মতো শক্ত নয়। যেমন ধরুন, শাসক জোট থেকে ইউপিপিএলের বেরিয়ে যাওয়াটা, এটা বোডোল্যান্ড অঞ্চলের পুরো রাজনৈতিক অঙ্কটাই বদলে দিয়েছে। এই ধরনের ভাঙাগড়া এটাই বুঝিয়ে দেয় যে জোটের ভেতরের সমীকরণ কতটা ঠুনকো, আর সেটা ভোটের ফলাফলে কতটা প্রভাব ফেলতে পারে। জোটের অঙ্ক তো বোঝা গেল, কিন্তু ভোটাররা ভোটটা দেবেন কিসের ভিত্তিতে? চলুন এবার সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক, যা এই নির্বাচনের মূল ইস্যু হয়ে উঠেছে এবং দলগুলোর মধ্যে সংঘাত তৈরি করছে। মানে ভোটারদের সামনে এবার একটা পরিষ্কার চয়েস আছে। একদিকে বিজেপি নেতৃত্বাধীন জোট বলছে তারা বড় বড় পরিকাঠামো বানাবে, যেমন এক্সপ্রেসওয়ে। অন্যদিকে কংগ্রেসের জোট জোর দিচ্ছে সামাজিক সুরক্ষা আর মানুষের হাতে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার ওপর। এটা আসলে বৃদ্ধি বনাম কল্যাণের একটা আদর্শগত লড়াই। আরেকটা বড় বিতর্কের বিষয় হল এ ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। নির্বাচন কমিশন বলছে এটা ভোটার তালিকাকে শুদ্ধ করার একটা প্রক্রিয়া, মানে এনআরসির সাথে মেলানো হচ্ছে। কিন্তু বিরোধীদের অভিযোগটা গুরুত্বপূর্ণ। তারা বলছে এই প্রক্রিয়ার আড়ালে বেছে বেছে সংখ্যালঘু আর প্রান্তিক ভোটারদের নাম বাদ দেয়া হচ্ছে। এখন একটা খুব সংবেদনশীল বিষয়ে আসি। জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের মর্মান্তিক মৃত্যুটা একটা বড় রাজনৈতিক ইস্যু হয়ে গেছে। বিরোধী দলগুলো সুবিচারের দাবি তুলে এটাকে তাদের প্রচারের অন্যতম হাতিয়ার করেছে, আর অন্যদিকে শাসক দল এর রাজনীতিকরণের বিরোধিতা করছে। এই ঘটনাটা দেখিয়ে দেয় যে আসামের রাজনীতিতে আবেগ আর সংস্কৃতি কতটা বড় ভূমিকা পালন করে। তো জোট, নেতা, ইস্যু সবকিছুর পর শেষ কথা কিন্তু বলবেন সাধারণ মানুষ, মানে আসামের জনগণ। চলুন একবার দেখে নিই ২০২৬-এর এই নির্বাচনে ভোটার কারা, তাদের বিন্যাসটা ঠিক কীরকম। দেখুন, প্রায় ২.৫ কোটি মানুষ এবার ভোট দেওয়ার যোগ্য। গতবারের থেকে এই সংখ্যাটা কিন্তু ৬% বেশি বেড়েছে। এর মানে হল লক্ষ লক্ষ নতুন ভোটার এবার প্রথমবার ভোট দেবেন, আর এই নতুন ভোটাররা যেদিকে ঝুঁকবেন, অনেক আসনের ভাগ্য কিন্তু সেদিকেই ঝুঁকে পড়বে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হল, ভোটারদের মধ্যে পুরুষ আর মহিলার সংখ্যা প্রায় সমান সমান। এর ফলে অনেক কেন্দ্রেই কিন্তু মহিলা ভোটাররা নির্ণায়ক ভূমিকা নেবেন। এই নির্বাচনে ৫.৫ লক্ষেরও বেশি নতুন ভোটার আছেন, যাদের বয়স ১৮ থেকে ১৯। এটা একটা বিশাল সংখ্যা। এদের প্রধান চিন্তা কি? চাকরি, ভালো ভবিষ্যৎ। যে দল এই তরুণদের মনে ভরসা জোগাতে পারবে, তারা কিন্তু নির্বাচনে অনেকটাই এগিয়ে থাকবে। তবে এটাও মাথায় রাখতে হবে যে বড় বড় রাজনৈতিক বিতর্কের বাইরেও
সাধারণ মানুষের কাছে তাদের প্রতিদিনের সমস্যাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন ধরুন, আপার আসামের চা বাগানের শ্রমিকের কাছে মজুরিটা বড় ইস্যু, আবার লোয়ার আসামের কৃষকের কাছে বন্যা নিয়ন্ত্রণটা। ভোটের দিন কিন্তু এই স্থানীয় বিষয়গুলোই অনেক বেশি প্রভাব ফেলে। ভোটের দিন তো এগিয়ে আসছে, তো হাওয়া কোন দিকে? চলুন কিছু সমীক্ষা আর সম্ভাব্য ফলাফল দেখে নেওয়া যাক, আর বোঝার চেষ্টা করি এর দীর্ঘমেয়াদী প্রভাব কি হতে পারে। প্রাথমিক যে জনমত সমীক্ষাগুলো আসছে তাতে কিন্তু ক্ষমতাসীন এনডিএ আসনের দিক থেকে বেশ খানিকটা এগিয়ে আছে। কিন্তু মজার বিষয়টা দেখুন ভোট শেয়ারের দিকে। আসনের তফাৎটা অনেক বেশি হলেও এনডিএ আর এএসএমের মধ্যে ভোট শেয়ারের পার্থক্য কিন্তু খুব সামান্য। এর মানেটা পরিষ্কার, অনেক আসনেই লড়াইটা হবে একেবারে কাটায় কাটায়। আর মুখ্যমন্ত্রী পদের দৌড়েও কিন্তু লড়াইটা বেশ হাড্ডাহাড্ডি। বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিঃসন্দেহে জনপ্রিয়, কিন্তু তাকে শুধু বিরোধী নেতা গৌরব গগৈ নয়, নিজের দলের ভেতরের প্রতিযোগিতারও সম্মুখীন হতে হচ্ছে। নির্বাচন যাতে স্বচ্ছ হয় তার জন্য এবার নির্বাচন কমিশন খুব কড়া ব্যবস্থা নিয়েছে। এই প্রথমবার আসামের ১০০% ভোটকেন্দ্রে লাইভ ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হবে। এটা নিঃসন্দেহে নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার একটা বড় পদক্ষেপ। তাহলে মূল কথাটা হলো, এটা শুধু সরকার বদলের নির্বাচন নয়, এটা আসলে আসামের ভবিষ্যতের জন্য দুটো আলাদা রাস্তার মধ্যে একটাকে বেছে নেওয়ার লড়াই। সুতরাং আসাম এখন একটা মোড়ের মাথায় দাঁড়িয়ে। রাজ্যের ভবিষ্যৎ কি বড় বড় পরিকাঠামো আর উন্নয়নের হাত ধরে এগোবে, নাকি আঞ্চলিক পরিচয় আর সামাজিক কল্যাণের ওপর নতুন করে জোর দেওয়া হবে? এই বড় প্রশ্নের উত্তরটা আমরা ৪ মে ভোটের ফলাফলেই পাব। আর সেই ফলাফলই আগামী অনেক বছরের জন্য শুধু আসামের নয়, গোটা উত্তর পূর্ব ভারতের রাজনীতির পথ ঠিক করে দেবে।